আচ্ছা, দেখো তো, পড়ো তো প্রথম প্রশ্নটা। বলছে ইফ এ রিপ্রেজেন্ট দ্য ডমিন্যান্ট জিন অ্যান্ড স্মল এ রিপ্রেজেন্ট আ রিসেসিভ অ্যালিল, which of the following would be most likely result in the first generation of offspring when AA is crossed with বড় H? তাহলে বড় এ ছোট এ তাকে ক্রস করেছে ছোট এ ছোট এর সাথে, তাই তো? তাহলে এখান থেকে বড় এ ছোট এ, এখান থেকে একটাই টাইপ ছোট এ, তাহলে একটাই নিয়ে নাও, একটা হলো বড় এ ছোট এ, একটা হয়ে গেল ছোট এ ছোট এ, তাই তো? তাহলে কি বলেছে দেখো, অল উইল এক্সিবিট ডমিন্যান্ট ফিনোটাইপ, এটা কি ডমিন্যান্ট? না। অল উইল এক্সিবিট রিসেসিভ ফিনোটাইপ, এটা কি রিসেসিভ? কথা বলবে সবাই প্লিজ। না। ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ ফিনোটাইপ উইল বি 50% ইচ। ঠিক আছে, দেখো 50% এই ডমিন্যান্ট ফিনোটাইপটা শো করছে, 50% রিসেসিভ ফিনোটাইপটা শো করছে। আর ডমিন্যান্ট ফিনোটাইপ উইল বি 75%, একদম তা নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশন সি উড বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার? ওকে, প্রত্যেকটা স্ক্রিনশট তুলে রাখবে, ঠিক আছে? ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবে। চলো সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেম কি বলছে দেখো, ইন র্যাবিটস দ্য জিন ফর গ্রে ফার, তাহলে জি, ক্যাপিটাল জি ফর গ্রে ফার, is dominant over that for black fur, small g. In a litter, if 50% rabbits are grey, then the possible parental cross combination দেখো, তাহলে আচ্ছা, ক্যাপিটাল জি ক্রস ক্যাপিটাল জি স্মল জি যদি হয়, তাহলে জি আর এখান থেকে জি জি, তাহলে ক্যাপিটাল জি স্মল জি, তাহলে এখানে বলো তো 100% র্যাবিট গ্রে হচ্ছে কিনা? তাহলে এই ক্রসটা হলো না। সেকেন্ড, অভিনন্দা বুঝতে পারছো? এক যুগ পর ক্লাসে ঢুকলে। ওকে, তারপরে দেখো জিজি ক্রস জিজি, বলো তো এখানে উই আর হ্যাভিং 100% গ্রে কিনা? তাহলে এটাও চলবে না। এখানে বলো তো উই আর হ্যাভিং 100% ব্ল্যাক, এটাও হচ্ছে না। তাহলে এইটাতে দেখো ক্যাপিটাল জি স্মল জি ক্রস স্মল জি স্মল জি, ক্যাপিটাল জি স্মল জি, এখান থেকে স্মল জি, তাহলে ক্যাপিটাল জি স্মল জি স্মল জি স্মল জি, দেখেছো 50-50 হচ্ছে না গ্রে? তাহলে দ্যাট উড বি ইয়োর আনসার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ার বাবু? গ্রেট। তারপর চলো নেক্সট প্রবলেম। বলেছে রাউন্ড সিড আর ডমিন্যান্ট ওভার রিঙ্কেল সিড, ওকে, আর ইজ গ্রেটার দ্যান আর। হেট্রোজাইগাস রাউন্ড সিডেড প্লান্ট, বড় আর ছোট আর, ইজ ক্রসড উইথ রিঙ্কেল সিডেড, মানে বলো তো এটাকে টেস্ট ক্রস বলছে কিনা? সতরাজ ভালো করে শুনবে। তাহলে পসিবল প্রোজেনি, বলো তো মোনোহাইব্রিড টেস্ট ক্রসের সবসময় রেশিও 1:1 হবে কিনা? তাহলে বলো তো 302 102, এটা কি 1:1 হচ্ছে? 210 95 হচ্ছে 1:1? 103 315 কোনো চান্স আছে 1:1 হওয়ার? বলো তো 103 আর 99, এইটা 1:1 হওয়ার চান্স আছে? ক্লোজ। তাহলে দ্যাট উড বি ইয়োর আনসার। বুঝে গেল? কারো কোনো প্রবলেম আছে? তোমরা প্রবলেম করতে গিয়ে এরকম প্রবলেম ফেস করছো তো? ওকে, আমি এই জেনেটিক্স চ্যাপ্টারটাতে একটু কিছু প্রবলেম নিয়ে
সব চ্যাপ্টারে প্রবলেম নিয়ে ধরে চলা হয় না, তোমরাই করবে, কিন্তু জেনেটিক্সে কিছু প্রবলেম আমি নিয়ে চলবো। ওকে, চলো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এক্সপেরিমেন্ট অফ পাইসাম স্যাটিমাম বাই গ্রেগর জোহান মেন্ডেল। হি কন্ডাক্টেড হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট অন গার্ডেন পি, ঠিক বলা আছে? বারিক ফর 7 ইয়ার্স, ঠিক বলা আছে, 56 থেকে 63। এবং তিনি প্রপোজ করেছিলেন ল অফ ইনহেরিটেন্স। তাহলে বলো তো এটা ঠিকই বলা আছে কিনা? তাহলে এইটা ইনকারেক্ট, মানে এটা আমাদের এটা কারেক্ট, মানে আমাদের অপশন হচ্ছে না। ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক ওয়ার অ্যাপ্লাইড ইন প্রবলেম অফ বায়োলজি। একদম ঠিক কথা, তাহলে এটা আনসার হবে না। আনফর্চুনেটলি হিজ এক্সপেরিমেন্ট হ্যাড আ স্মল স্যাম্পল সাইজ। তোমাদের মনে পড়ছে লাইনটা, যে মেন্ডেলের কজ অফ গেটিং সাকসেস তার একটা ইম্পর্টেন্ট স্টেপ ছিল হিউজ স্যাম্পল সাইজ হুইচ গেট মোর অথেন্টিসিটি টু ইটস ইনফারেন্স। তার ইনফারেন্সটাকে অনেক বেশি অথেন্টিসিটি দিয়েছিল। হুইচ গেভ লেজার ক্রেডিবিলিটি টু দ্য ডেটা হি কালেক্টেড। বলো তো বাজে কথা, এটাই আনসার হবে কিনা? আচ্ছা দেখি, হি ইনভেস্টিগেটেড ক্যারেক্টার্স ইন দ্য গার্ডেন পি প্লান্ট দ্যাট ওয়ার ম্যানিফেস্টেড টু অপোজিং ট্রেট। একদম ঠিক কথা বলা আছে। তাহলে অপশন 3 যে ঠিক আছে, এটা বুঝতে পারছো, দ্যাট ইজ দ্য আনসার। এটা কি বলা হতো? এনসিআরটি তোমরা পড়েছো, লার্জ স্যাম্পল সাইজ অ্যান্ড গিভেন মোর ক্রেডিবিলিটি। গিভেন মোর ক্রেডিবিলিটি। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছি? ভেরি গুড। Which of the following is a recessive trait for a character chosen by Mendel in Garden P? বলো, ভায়োলেট ফ্লাওয়ার কালার ডমিনেন্ট তো? ইয়েলো পিপডের কালার বলো তো রিসেসিভ কিনা? এর ডমিনেন্টটা কি ছিল? আচ্ছা, অ্যাক্সিয়াল ফ্লাওয়ার পজিশন ডমিনেন্ট, টল স্টেম লেন্থ ডমিনেন্ট। তাহলে আনসার কি হলো এখানে? ইয়েলো পট কালার। ঠিক আছে, স্ক্রিনশটগুলো নিতে থাকছো তো? ওকে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস। টল প্লান্ট প্রডিউস গ্যামেট বাই মিওসিস অ্যান্ড ডোয়ার্ফ প্লান্ট বাই মাইটোসিস। এটা হতে পারে নাকি? গ্যামেট অলওয়েজ প্রডিউসড বাই মিওসিস ইন কোথায়? অ্যানিমাল অ্যান্ড হায়ার প্লান্টস। বুঝতে পেরেছো? তাহলে যদিও কিছু প্লান্টে তুমি দেখবে যে মাইটোসিস ও গ্যামেট প্রোডাকশন করতে পারে, ঠিক আছে, স্পোর প্রোডাকশনের জন্য মিওসিস লাগে, আর গ্যামেট প্রোডাকশন মাইটোসিসে হয় অনেক জায়গাতে। যাই হোক, আমরা যেটা পড়লাম এখানে, যে গ্যামেট প্রোডাকশন মেনলি কোন প্রসেসে হচ্ছে বলো? তার কারণ তোমাদের মনে পড়ছে, এই যে ক্যাপিটাল টি ছিল 2n, এখান থেকে আমরা যখন গ্যামেট বানিয়েছিলাম তখন n হ্যাপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বানাতে গেলে কি লাগবে? ওকে, তবে এখানে হায়ার প্লান্টে তুমি দেখবে এরকমও হতে পারে, মাইটোসিস গ্যামেট প্রোডাকশন করছে আর তার আগে স্পোর প্রোডাকশনটা কে করে ফেলছে। যাই হোক, তাহলে এখানে এই স্টেটমেন্টটাকে আমরা বাদ দিচ্ছি, তোমরা বুঝতে পারছো? অনলি ওয়ান অ্যালিজ ইজ ট্রান্সমিটেড টু আ গ্যামেট। আচ্ছা, ইনকারেক্ট জানতে চেয়েছে তাই তো? তাহলে বলো তো প্রথম স্টেটমেন্টটা ইনকারেক্ট আছে কিনা? প্রথমটা ইনকারেক্ট আছে, ফলস আছে। তারপরেরটা বলো তো কারেক্ট আছে কিনা, ট্রু স্টেটমেন্ট কিনা এটা?
তারপর সেগ্রিগেশন অফ অ্যালিল ইজ আ র্যান্ডম প্রসেস, তাই না? যে কোনোটা যে কোনো কারোর মধ্যে এন্ট্রি করতে পারে, তাহলে এটাও একেবারে ট্রু। গ্যামেট উইল বি অলওয়েজ পিওর, তার মানে তুমি বলো তো গ্যামেটের মধ্যে তুমি সবসময় ক্রোমোজোমের একটাই ফর্ম পাবে না, জিনের একটাই ফর্ম প্রেজেন্ট থাকবে, তাহলে পিওর একটাই ফর্ম থাকলে সে সবসময় পিওর। ওকে, তাহলে এটাকেও বলো তো আমরা ট্রু স্টেটমেন্ট হিসেবে নিলাম। তাহলে কোনটাকে বাদ দেওয়া যেতে পারে? অপশন বুঝলাম। ওকে, দেখো বলেছে টু অ্যালিলস অফ আ জিন পেয়ার আর লোকেটেড অন হেটেরোলগাস ক্রোমোসোম, প্রথমে বাদ দিয়ে দিলাম। তাহলে এরা হচ্ছে হোমোলগাস ক্রোমোসোম। আর হোমোলগাস ক্রোমোসোমে খেয়াল করো, এই লোকাসটার সাথে এই লোকাসটা, এই যে লোকাস দুটো, এই লোকাস দুটো কি বলতো? হোমোলগাস লোকাস বা হোমোলগাস সাইট। আবার তুমি খেয়াল করো, মন দিয়ে শুনবে, বলো তো একই এরা হোমোলগাস ক্রোমোসোম, কিন্তু এই লোকাস আর এই লোকাস, বলো তো এরা হেটেরোলগাস সাইট কিনা? হেটেরোলগাস সাইট। বা দুটো ডিফারেন্ট ক্রোমোসোম যদি হয় যারা হোমোলগাস না, তখনও তাদের যে লোসাইগুলো সেটা হেটেরোলগাস সাইট হতে পারে। তাহলে এখানে তুমি যে অ্যালিলসগুলো প্রেজেন্ট দেখবে বড়টি ছোটটি, সেটা বলো তো হোমোলগাস সাইট অফ হোমোলগাস ক্রোমোসোম কিনা? তাহলে দ্যাট উড বি দ্য আনসার। হেটেরোলগাস ক্রোমোসোম প্রথমেই আলাদা হয়ে গেল, তাহলে হেটেরোলগাস সাইটে নয়, হোমোলগাস সাইট অফ হোমোলগাস ক্রোমোসোম। দেখি কার মনে পড়ছে অ্যালিলের ডেফিনেশনটা, আমাকে বলো দেখি অ্যালিল কারা। তাহলে অ্যালিল হচ্ছে স্লাইটলি ডিফারেন্ট, মোর দ্যান টু স্লাইটলি ডিফারেন্ট ফর্ম অফ সেম জিন located on homologous site বা same site on homologous chromosome, effects on same contrasting feature. Very good. বাহ, তাহলে এটাকে আমরা বলছি হোমোলগাস ক্রোমোসোম। নেক্সট চলো, এই কোয়েশ্চেন আনসারটা বলো। ওয়ান অফ দ্য মেন্ডেলস পিওর স্ট্রেন, ফোকাস করো এখানে, of pea plant had green peas. How many different type of egg বা how many different type of gametes could such a plant produce with regard to pea color? তাহলে বলো পিওর স্ট্রেন মানে তোমাকে কি বলে দিয়েছে? তাহলে পিওর স্ট্রেন মানে হোমোজাইগাস। আর কোনো হোমোজাইগাস সবসময় বলো তোমাকে সিঙ্গেল একটা টাইপ অফ গ্যামেট দিতে পারে কিনা? তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো? এই লাইন থেকেই, এই শব্দটা থেকে আনসার হয়ে যাবে যে একটা টাইপের গ্যামেট তৈরি হতে পারে। বুঝলে? আফসানা বুঝতে পারছো? একটু জোরে কথা বলো। এনসিআরটি লাইন ধরে ধরে পড়েছো? ওই জায়গাটা পড়েছো যেখানে বলা আছে যে ডমিনেন্স ইজ নট অ্যান অটোনোমাস ফিচার অফ আ জিন অর ইট হ্যাজ ইনফরমেশন ফর, পড়েছো ওই জায়গাটা? ওকে, একবার পড়েছিলাম না, সবসময় পড়বে। আ ওম্যান রিসিভ হার এক্স ক্রোমোসোম ফ্রম, দেখো তাহলে বাবার কাছে আছে একটা এক্স একটা ওয়াই, মায়ের কাছে আছে দুটোই এক্স, তাহলে বলো তো যে ফিমেলটা হবে সেটা কি এক্স এক্স? তাহলে অবশ্যই একটা এক্স ক্রোমোসোম মায়ের থেকে নেবে, একটা এক্স ক্রোমোসোম বাবার থেকে নেবে। কিন্তু আমি যদি বলি যে এইটা হচ্ছে বাবা এক্স ওয়াই, এইটা হলো মা এক্স এক্স, এটা যদি মেল চাইল্ড হয়, তাহলে বলো তো ওয়াইটা বাবার থেকে নিতে হবেই কি না 100%? আর এক্সটা তখন বলো তো কোত্থেকে নেবে সে? তাহলে একটা মেল চাইল্ড মানে সান যেটা, সে তার বাবার থেকে ওয়াই ক্রোমোসোমটা নেবেই নেবে, আর মায়ের থেকে এক্স ক্রোমোসোম নেবেই নেবে। আর ফিমেল যেটা, সেটা বাবার থেকেও একটা এক্স ক্রোমোসোম নেবে, মায়ের থেকেও একটা এক্স ক্রোমোসোম নেবে। তাহলে ওম্যান রিসিভ হার এক্স ক্রোমোসোম ফ্রম কোত্থেকে? বোথ হার মাদার অ্যান্ড ফাদার। অভিনন্দা বুঝতে পারছো? কি করে বুঝবে? আগের দিনে ক্লাসটা কি তুমি পেয়েছো? তো
স্ক্রিনশট কেন? তোমার কি আমার আমার নাম্বার নেই তোমার কাছে? আমার কাছে তো ভিডিওগুলো থাকে, চেয়ে নিতে পারবে তো। আচ্ছা, আপনি মানে যে রেকর্ডিং গুলো গ্রুপে পাঠিয়েছিলেন সেগুলো আমি দেখেছি, কেন আমাকে কি, কিন্তু ঠিক আমাকে আছে। আমাকে ভয় পাও? না না স্যার, পড়া না করলে ভয় পেতে হবে, ওকে? চলো নেক্সট, ইন আ ক্লাসিক এমনি আমি এনসিইআরটি থেকে পড়েছি। এনসিআরটি থেকে পড়লেও ঠিক আছে, কিন্তু তার আগে ভিডিও না দেখলে এনসিআরটি পড়তে পারবে না। হ্যাঁ স্যার। আচ্ছা, ইন হিজ ক্লাসিক্যাল এক্সপেরিমেন্ট অন পি প্লান্ট মেন্ডেল ডিড নট ইউজ, এর মধ্যে কোনটা ইউজ করেনি দেখো তো? সিড কালার ব্যবহার করা হয়েছিল, তার ডমিন্যান্ট কি আছে? সিড মানে কটিলেডন কালার, তাই তো? ইয়েলো আর রিসেসিভ হচ্ছে গ্রিন, তাহলে ইউজ করা হয়েছিল। পড লেন্থ বলতে সেইভাবে আমরা কিছু ইউজ করিনি। সিড শেপ ইউজ করেছিলাম রাউন্ড অ্যান্ড, ফ্লাওয়ার পজিশন আমরা ব্যবহার করেছিলাম অ্যাক্সিয়াল অ্যান্ড, তাহলে আনসার হয়ে গেল পড লেন্থ। এটা যদি পড শেপ বলতো তাহলে বাদ দিতে পারতাম না। না। ভেরি গুড। আচ্ছা, অ্যামাং দ্য ফলোয়িং ক্যারেক্টার্স হুইচ ওয়ান ওয়াজ নট কনসিডার্ড বাই মেন্ডেল ইন হিজ এক্সপেরিমেন্ট অন পি প্লান্ট? আবার সেই একই গল্প। স্টেম টল ডোয়ার্ফ নেওয়া হয়েছিল, সিড গ্রিন ইয়ালো নেওয়া হয়েছে, পিপড ইনফ্লেটেড কনস্ট্রিক্টর নেওয়া হয়েছে, তাহলে ট্রাইকোম গ্ল্যান্ডুলার নাকি নন গ্ল্যান্ডুলার এরকম কোনো ক্যারেক্টার নেওয়া হয়নি। দিস ইজ দ্য আনসার, ওকে? এইটা বলো আনসার। আ ট্রু ব্রিডিং প্লান্ট ইজ, আ ট্রু ব্রিডিং প্লান্ট ইজ, আচ্ছা চলো দেখি, দ্যাট ইজ অ্যাবল টু ব্রিড অন ইটস ওন, এরকম কোনো গল্প নেই, না। তাই না? কারণ এটা ওই সেল পলিনেশনের গল্প বলতে চাইছে না, ট্রু ব্রিডিং অন্য জিনিস একটা। প্রডিউস ডিউ টু ক্রস পলিনেশন আসলেই বাদ দিয়ে দেবো। আচ্ছা, নেয়ার হোমোজাইগাস, এরা বলো তো ট্রু ব্রিডিং মানে অবশ্যই হোমোজাইগাস হবে কিনা? হ্যাঁ। আর প্রডিউস অফ ইটস ওন কাইন্ড, এরা কি ডিফারেন্ট টাইপের অফস্প্রিং বানাতে পারবে নাকি একই টাইপের অফস্প্রিং তৈরি করতে পারবে? মানে মনে পড়ছে যে ট্রু ব্রিডিং প্লান্ট বা ট্রু ব্রিডিং পি লাইন, তাকে যদি আর একটা ট্রু ব্রিডিং পি লাইনের সঙ্গে ক্রস করি তাহলে সেক্ষেত্রে আবার ট্রু ব্রিডিং পি লাইন বা সেলফ ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে কিনা? আচ্ছা, আরেকটা বলেছে অলওয়েজ হোমোজাইগাস রিসেসিভ ইন ইট জেনেটিক কনস্টিটিউশন, রিসেসিভটা বলে বলো তো গন্ডগোল করে ফেলেছে কিনা? এটা ডমিন্যান্টও হতে পারতো, আবার রিসেসিভও হতে পারতো, যা খুশি হতে পারতো। তাহলে অনলি রিসেসিভ বলে গন্ডগোল করে ফেলেছে, তাহলে আনসার হয়ে গেল অপশন 3। তাহলে এখান থেকে শুধু যে ওই নিউমেরিক্যাল প্রবলেমস আসবে তা নয়, এরকম টাইপের প্রবলেম আসলে করতে পারবো, কেস খেয়ে যাবো না তো? ভেরি গুড। আর টল ট্রু ব্রিডিং গার্ডেন পি প্লান্ট, তাহলে বলো টল ট্রু ব্রিডিং মানে? আচ্ছা, ইজ ক্রসড উইথ আ ড্রফ ডোয়ার্ফ, আর ড্রফ মানে ট্রু ব্রিডিং বলার দরকার নেই, ছোটটি ছোটটি আমরা জানি। তাহলে সিম্পল টিটি ক্রস টিটি, তাহলে জানি আমরা এই ক্রসটা। F1 প্লান্টস ফায়ার সেলফ, তার মানে বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি, রেজাল্টিং জিনোটাইপ, তাহলে বলো তো কি হবে? বলেছে 1 to 1 টল হেট্রোজাইগাস, টল হেট্রোজাইগাস, এটা টল হেট্রোজাইগাস তো 2 হবে, তাই না? তাহলে টল হেট্রোজাইগাস টল হোমোজাইগাস, তাহলে এইটা বললে তোমাকে বলতে হতো 2:1:1, এটা বলেছে 1:1, হলো না? আচ্ছা, টল ইজ টু ডোয়ার্ফ, এটা যদি ফিনোটাইপ বলতো তাহলে এটা আনসার নিতাম, জিনোটাইপ বলেছে, বুঝতে পেরেছো? ডোয়ার্ফ ইজ টু টল, বাজে কথা। এটা দেখো টল হোমোজাইগাস 1, হেট্রোজাইগাস 2, হ্যাঁ এটা তাহলে ঠিক আছে, তাহলে অপশন 4 উড বি দ্য কারেক্ট আনসার। কেন অপশন 2 হলো না বুঝতে পেরেছো?
জিনোটাইপ বলেছিল সেই জন্য, রেজাল্টিং জিনোটাইপ। বাড়ি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, 4 বলেছে, ওকে গ্রেট, কংগ্রাচুলেশন। চলো পরেরটাতে যাই। দেখো তো কি বলছে, অ্যালিলস আর ডিফারেন্ট ফিনোটাইপ, বাজে কথা। ট্রু ব্রিডিং হোমোজাইগাস, বাজে কথা। ডিফারেন্ট মলিকিউলার ফর্ম অফ আ জিন, বলো তো এটা ঠিক আছে? তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, নেক্সট চলো। সবসময় মনে রাখবে, মেল চাইল্ড ইজ টু ফিমেল চাইল্ড সবসময় কত? 1:1, তাই না? এটা যদিও এই প্রশ্নটাকে আমরা সেক্স ডিটারমিনেশন থেকেও নিতে পারতাম, কিন্তু এখানেই আমি অ্যাড করে দিয়ে রেখে দিলাম একেবারে। সেক্স ডিটারমিনেশন আলাদা করে এদিকে আর ঢুকবো না। তাহলে বলো তো, কোনো একটা কাপল, সেই কাপলদের, আচ্ছা একটা কাপল, তাদের ফার্স্ট চাইল্ড মেল হওয়ার প্রবাবিলিটি কত আর ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত? 50 করে, বুঝলে? একটা কাপল, তাদের দুটো চিলড্রেন আছে, থার্ড চাইল্ডটার মেল হওয়ার পসিবিলিটি কত আর ফিমেল হওয়ার পসিবিলিটি কত? তাহলে বলো তো কতগুলো চিলড্রেন আছে সেটা একটা আনইউজ ডেটা কিনা, এটা কোনো কাজে লাগবে তোমার? ইরেলিভেন্ট ডেটা কিনা? তাহলে একটা কাপল, তাদের এতগুলো সন্তান আছে, তার পরের সন্তানটা মেল ফিমেল হওয়ার সমান সবসময় 50% করে। এবার দেখো একটা কাপল, তাদের ফার্স্ট চাইল্ডটা হবে সান, আর সেকেন্ড চাইল্ডটা হবে ডটার, এর প্রবাবিলিটি কত? দেখো তুমি সিম্পল একটা জিনিস ভাবো, বাহ, একটা কয়েন নিচ্ছি, এই কয়েনের মধ্যে কি ছিল? হেড আর টেল। তাহলে হেড পড়ার সম্ভাবনা 50%, টেল পড়ার সম্ভাবনা 50%। এখানেও দেখো সন আর ডটার 50-50 করে। তাহলে আমি যদি তোমায় বলি যে একটা কয়েনকে একবার টস করলাম, হেড পড়বে 50, টেল 50। এবার বললাম একটা কয়েনকে দুবার টস করলাম, প্রথমবার পড়বে হেড, পরের বার পড়বে টেল, তাহলে তার প্রবাবিলিটি কত? বলো তো, সেম প্রবলেম কিনা এটা? আর মেন্ডেল তো পুরো কাজটা প্রবাবিলিটি দিয়েই করেছিল, তাই না? ওকে, তাহলে বলো তো, প্রথমটা হেড তারপরেরটা টেল, এই পড়ার প্রবাবিলিটিটা আগের থেকে কমে যাবে কিনা? তাহলে প্রথম চাইল্ডটা সন হচ্ছে, তার প্রবাবিলিটি হাফ, সেকেন্ড চাইল্ডটা ডটার হচ্ছে, তার প্রবাবিলিটি হাফ, তাই না? তাহলে এবার দুবার কয়েনটাকে টস করলাম, প্রথমবার হেড পরের বার টেল, আমরা প্রবাবিলিটিটাকে কী করে দিই তখন? মাল্টিপ্লাই করে দিই। তাহলে 1/2, 1/2 কত হয়ে গেল? 1/4। তার মানে প্রবাবিলিটি তখন কত পার্সেন্ট হয়ে গেল? তাহলে একই প্রবলেম যদি তোমাকে দেয় যে একটা কাপল, তাদের ফার্স্ট চাইল্ড সান, সেকেন্ড চাইল্ড ও সান, কত হবে? 25%। একটা কাপল, তাদের ফার্স্ট চাইল্ড ডটার, সেকেন্ড চাইল্ড সান, প্রবাবিলিটি 25%। তাহলে আবার বলো, একটা কাপল, তাদের ফার্স্ট চাইল্ড সান, সেকেন্ড চাইল্ড ডটার, থার্ড চাইল্ড সান, তাহলে কি হয়ে যাবে? 1/8। তাহলে এটা 1/2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে তখন। তাহলে 1/8 মানে কত পার্সেন্ট হয়ে যাবে? 12.5
5%। তাহলে এবার এখান থেকে আরও প্রবলেমগুলোকে জটিল বানানো যায়, কিন্তু তোমাদের আর প্রয়োজন নেই এখানে, তোমরা সেই ম্যাথমেটিক্সে পড়বে তখন ওই প্রবাবিলিটিতে। তখন তোমাকে বললো একটা কাপল, তাদের তিনটে চিলড্রেন, তার মধ্যে অ্যাটলিস্ট একটা মেল হওয়ার সম্ভাবনা কত, তখন বলো তো এই প্রবলেম জটিল হয়ে যাবে অনেক। তাহলে তখন তোমাকে প্রবাবিলিটি বের করতে হবে একটা মেল বাকিগুলো ফিমেল, দুটো মেল বাকিটা ফিমেল, পুরোটাই মেল, কারণ তিনটে ক্রাইটেরিয়াই বলো তো তোমার প্রবলেমকে স্যাটিসফাই করছে কিনা, অ্যাটলিস্ট একটা মেল। তাহলে তখন সেই প্রবলেমগুলো সে এখন আমাদের দরকার নেই এদিকে আসার, নিটে কখনোই আসবে না, নিটে এই সিম্পল প্রবলেমগুলো আসবে। তাহলে আমি একটা হেডলাইন বানিয়েছি, প্রবলেম রিগার্ডিং প্রবাবিলিটিস। বলো তো এই টাইপের প্রবলেমগুলো আসলে আমরা পারবো? কারো কোনো প্রবলেম নেই? না স্যার। স্ক্রিনশট নিয়েছো? ওকে, আচ্ছা। সার্চিং প্যারেন্টাল জিনোটাইপ, এখান থেকে এক ধরনের প্রশ্ন আসতে পারে, কীরকম খেয়াল করো। আমি তোমাদের আগে এই প্রশ্নের সঙ্গে ফ্যামিলিয়ার করেছি কিনা আমার মনে নেই। তোমাকে এইভাবে একটা বাক্স দিয়ে দিল, একটা বক্স, চলো এই দিকে রাখলাম মেল, এই দিকে রাখলাম ফিমেল। এখানে গ্যামেট নিলাম এবি 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 এবি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। তারপর এখান থেকে বলল এ এ বিবি এ এ বিবি এ এ বিবি। বোঝা গেল প্রবলেমটা কি দিয়েছে এখানে? কোয়েশ্চেনটা জানতে চেয়েছে what will be the genotypes of the parents। এই জায়গাটায় ভুলটা যে করো তাকাও, আমি বলেছি প্যারেন্ট, তাহলে ফিমেলের হবে স্মল এ স্মল এ স্মল বি স্মল বি, নাইস আর মেয়েদের হবে ক্যাপিটাল এ স্মল এ আর ক্যাপিটাল বি স্মল। নাইস। কে তুমি? স্যার অভিনন্দন। অভিনন্দন, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে দেখো প্যারেন্টে তুমি বাড়ির আগে বললে ছোট এ ছোট বি, তুমি বলো তো ছোট এ ছোট বি মানে এই জায়গাটা আমরা হ্যাপ্লয়েড স্ট্যাটাসকে ইন্ডিকেট করছি কিনা, জিনের এক একটা করে কপি আছে, তাহলে বলো তো হ্যাপ্লয়েড কখনো প্যারেন্ট হতে পারে? গ্যামেট। তাহলে এই গ্যামেটটা যে প্রডিউস করবে বলো তো এই গ্যামেটটা প্রডিউস করার ক্ষমতা একমাত্র স্মল এ স্মল এ স্মল বি স্মল বির আছে কিনা? আর মেল গ্যামেট দেখো কে আছে, উই আর হ্যাভিং 4 ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস, বড় এ বড় বি, ক্যাপিটাল স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। তার মানে বলো তো ডেফিনেটলি দুটোই হেটেরোজাইগাস না হলে আমরা এতগুলো গ্যামেট পাবো? তাহলে দেখো প্রথমে আমরা এই ফিল করলাম কোন জায়গাটা, যেটা আমাদের কোয়েশ্চেন মার্ক করা আছে, তাহলে সেখানে দেখলাম বসবে স্মল এ স্মল বি। তাহলে স্মল এ স্মল বি মানে মায়ের যে জিনোটাইপ দ্যাট উড বি স্মল এ স্মল বি স্মল এ স্মল এ স্মল বি স্মল বি। আর এখান থেকে দেখো ডেফিনেটলি বাবার যে জিনোটাইপটা আমরা পাবো এ এ বি বি। তাহলে অপশানগুলো যদি তোমাকে এরকম ফ্রেম করা থাকে যে এইদিকে ফাদার এইদিকে মাদার, এ এ বি বি এ এ বি বি। অপশান 2 এ এ বি বি এ এ বি বি। অপশান 3 এ এ বি বি এ এ বি বি। অপশান 4 এ এ বি বি। তাহলে হোয়াট উড বি ইয়ার আনসার? বুঝেছ? কারো কোনো আপত্তি? না। চলো এই প্রবলেমগুলো আগে তোমরা অনেকটা করেছো, যদি তোমাদের মনে থাকে তো। স্যার আগের পেজটা স্প্রেড করবেন? নাও
ওকে, এটাকে আমরা হেডলাইন করলাম জিনোটাইপ টু টাইপ অফ গ্যামেট। এ এ বি বি কটা গ্যামেট পাবে? চারটে। তাহলে নাম্বার অফ হেটেরোজাইগাস দুটো, তাহলে টাইপ অফ গ্যামেট 2^2 ইকুয়াল টু 4। সবাই একসাথে বলবে। এ এ বি বি সি সি কটা পাবে? আটটা। আটটা। কটা পাবে? 16টা। কটা পাবে? চারটে। ভেরি গুড, 2^2 হচ্ছে 4টে। বলো পিওর লাইন। একটা। বোঝা গেল স্টোরি? হ্যাঁ, স্যার। তাহলে জিনোটাইপ থেকে গ্যামেট ফরমেশন নিয়ে কোনো প্রবলেম নেই। না। টাইপ অফ গ্যামেট, আবার বলছি এগুলো টাইপ অফ গ্যামেট। তোমাদের এক্সামে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে হাউ মেনি গ্যামেট শুড বি প্রডিউসড, তখন এটাইও জানতে চাইছে, কিন্তু সঠিক যে কোয়েশ্চেনটা হওয়া উচিত দ্যাট ইজ হাউ মেনি টাইপস অফ গ্যামেট ক্যান বি প্রডিউসড। ওকে, তো তোমাদের কোয়েশ্চেনে টাইপস অফ গ্যামেট বলেও আসে, কিংবা ডিরেক্টলি বলে দিতে পারে যে এর থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে। তখনও কিন্তু তোমরা আর বেশি মাথা ঘামিও না, এই উত্তরটাই লিখো। ওকে, হ্যাঁ, স্যার। কতগুলো গ্যামেট বলতে তারা বলতে চাইছে কতগুলো টাইপের গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ, স্যার। আচ্ছা। তারপর হ্যাঁ 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 হাউ মেনি গ্যামেটস যদি বলে সেক্ষেত্রে ওটা আবার ডিপেন্ড করবে যে কতগুলো কি কোন হাইব্রিড ক্রস ইত্যাদির ওপরে। এর মধ্যে ঢুকো না, তাহলে আসল যে কোয়েশ্চেন দেবে সেটা পরীক্ষার হলে কনফিউজড হয়ে ভুল করবে। তোমাকে যদি হাউ মেনি গ্যামেটস দেয় কিংবা হাউ মেনি টাইপ অফ গ্যামেটস দেয়, দুটোকেই ও জানতে চাইছে হাউ মেনি টাইপস অফ গ্যামেট, এটা ধরেই আনসার করবে। ঠিক আছে, যদি কখনো কোনো কোয়েশ্চেন পাও যেটা এই ফর্মুলাতে আনসার হচ্ছে না, তখন আমি কোনোদিনও দেখিনি এরকম কোয়েশ্চেন, তোমরা যদি পাও আমাকে পাঠিও, তারপর ভেবে দেখবো এই রিলেটেড কোনো ইনফরমেশন প্রোভাইড করবো কি। ঠিক আছে, নইলে ইজি কোয়েশ্চেন পরীক্ষার হলে বেশি মাথা কামাতে গিয়ে ওভার থিঙ্কিংয়ে ভুল করে ফেলবে। চলো ফিরে এসো। তারপরে এরকম টাইপের প্রবলেম যদি দেয়, তোমাদের নিশ্চয়ই আগের দিন আমি করিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে যে নিউমেরিক্যাল রিগার্ডিং phenotype in mono and dihybrid cross। বুঝতে পেরেছো কোন প্রবলেমগুলো কথা বলছি? যে ট্রু ব্রিডিং পি লাইন টলের সঙ্গে ডোয়ার্ফের ক্রস করলাম, F2 জেনারেশন, তারপরে F1 জেনারেশনে যাদেরকে পেলাম তাদের মধ্যে সেলফিং করলাম, F2 জেনারেশনে 800 প্লান্টস তৈরি হলো, তার মধ্যে হাইব্রিড টল কতগুলো, বা তার মধ্যে টল প্লান্ট কতগুলো, তার মধ্যে ডোয়ার্ফ প্লান্ট কতগুলো, কিংবা 800 না বলে বললাম পার্সেন্টেজ কি তৈরি হবে। এরকম টাইপের প্রবলেমগুলো নতুন করে করানোর দরকার আছে। বাহ, ভেরি গুড। যেগুলো জিনোটাইপ দিয়ে প্রবলেমগুলো করেছিলাম, একবার বলো আমায় কতগুলো প্রবলেম দিয়ে চেক করে নিই তোমরা করেছো কিনা। এ এ বি বি সি সি ক্রস এ এ বি বি সি সি, এই ক্রস থেকে এ এ বি বি সি সি কতটা তৈরি হবে, পার্সেন্টেজ বলো। সেকেন্ড 2/4টা কেন হলো বুঝলাম না, প্রথমটা শেষেরটা বুঝলাম। এই এসব কি করছো, কি শেখালাম আগের দিন বলো তো? এখানে পুরোটা হেটেরোজাইগাস আছে তো, তাহলে পুরোটা হেটেরোজাইগাস থাকলে আমরা কি শিখিয়েছিলাম? হোমোজাইগাস ইকুয়াল টু 1 ধরবে,
হেটেরোজাইগাস ইকুয়াল টু 2 বলবে, আর টোটাল অফস্প্রিং যেটা তৈরি হচ্ছে সেটা 4 টু দি পাওয়ার n তোমরা জানো। তাহলে এটা কি 1, এটা 1, এটা 2, তাহলে 1 1 2 মানে 2, এটা ট্রাই হাইব্রিড ক্রস মানে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 100%, তাহলে 2/64 ইন্টু, বলো তো দিস উড বি ইয়োর আনসার কিনা? স্যার সবাই বুঝেছো নাকি কারো প্রবলেম আছে? স্যার বুঝেছি না স্যার। তারপরে বলো তুমি যে প্রসেসে করছো সেই প্রসেসে যদি করো, দেখো এ এ ক্রস এ এ যদি হয় তাহলে ক্যাপিটালে ক্যাপিটালে কতটা তৈরি হবে? 1/4। ক্যাপিটাল বি স্মল বি তা থেকে ক্যাপিটাল বি কতটা তৈরি হবে? 1/4। আর ক্যাপিটাল সি এর থেকে ক্যাপিটাল সি কতটা তৈরি হবে? 2/4। তাহলে দেখো 2/4 টু দি পাওয়ার 3 ইন্টু 100%ই হচ্ছে, ঠিক আছে? স্যার ওইটা সেকেন্ডেরটা গন্ডগোল করে ফেলেছিল, ওই জন্য বললাম সেকেন্ড এটা বুঝলাম না। তুমি আগের ক্লাসটা মনে হয় করেছো কিনা আমার খেয়াল নেই, আমি ওই জন্য বললাম এই সবগুলো হেটেরোজাইগাস থাকলে তোমাকে অত মাথা কামাতে হবে না। হোমোজাইগাস যে হেটেরোজাইগাস থেকে 2 ধরো, হোমোজাইগাসকে 1 ধরো, তাহলে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই এটা ট্রাই হাইব্রিড ক্রস মানে নাম্বার অফ অফস্প্রিং 4 টু দি পাওয়ার 3 ইন্টু 100%। তারপরে বলো এ এ বি বি সি সি ডি ডি ক্রস এ এ বি বি সি সি ডি ডি। এখান থেকে জানতে চেয়েছে এ এ বি বি সি সি ডি ডি এইটা কতটা তৈরি হবে? অপশানগুলো লিখি। প্রথম অপশান বলেছে 2/4 টু দি পাওয়ার 4 ইন্টু 100%। সেকেন্ড বলেছে 4/4 টু দি পাওয়ার 4 ইন্টু 100%। 3 বলেছে 8/4 টু দি পাওয়ার 4 ইন্টু 100%। 4 বলেছে কোনোটিই নয়। অপশন সি সি তাহলে বুঝলে স্টোরিটা? এসিডি তিনটে হেটেরোজাইগাস আছে, তাহলে তিনটে হেটেরোজাইগাস মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এটা বলো তো টেট্রা হাইব্রিড ক্রস, তাহলে 4 টু দি পাওয়ার 4, তাহলে 8/4 টু দি পাওয়ার 4 ইন্টু 100%। বলো তো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে বলো বারিক বাবু, এ এ বিবি ক্রস এ এ বিবি, এখান থেকে ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কতগুলো পাবো? তাড়াহুড়োর জন্য কোনো এক্সট্রা নাম্বার নেই, ভেবে বলো ঠিকঠাক বলো। ওয়ান ইন্টু 1/4 যেতে স্যার মানে 1/4 ঠিক বলছে? বাকিরাও বলো। হ্যাঁ তাহলে বড় এ ক্রস ছোট এ তার মানে পুরোটাই হবে বড় এ ছোট এ, তার মানে এটা হচ্ছে তোমার 4/4। আর ক্যাপিটাল স্মল বি এটা হচ্ছে 2/4, তাহলে হয়ে গেল তোমার 2/4 মানে কত পার্সেন্ট? 50%। কোনো সমস্যা আছে? বুঝেছো নাকি বুঝো নাই? বাকি কথা বলো। তুই আসা কোথায়? সতরাজ সান্যাল কোথায়? সতরাজ বুঝতে পারছো বাবু? স্যার আছি। হ্যাঁ স্যার। আচ্ছা লাস্টেরটার ক্ষেত্রে 4/4 যেহেতু এটা হোমোজাইগাস বলে করো, দেখো কি দাঁড়াচ্ছে। বড় এ ছোট এ, এখান থেকে পেলাম বড় এ, এখান থেকে পেলাম ছোট এ। তাহলে বড় এ ছোট এ, বড় এ ছোট এ, বড় এ ছোট এ, বুঝতে পেরেছো 4/4 কেন? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে চলো নেক্সট যাই। স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? স্যার হয়ে গেছে হ্যাঁ স্যার আচ্ছা দেখো প্রবলেমটা, একটা লিস্ট দিয়েছে, এটা লিস্ট 1,
লিস্ট ওয়ান আর লিস্ট টু। লিস্ট ওয়ানে বলেছে এ বি সি ডি। টু or more অল্টারনেটিভ ফর্ম অফ জিন, কার কথা বলছে বলো? অ্যালিল। সেকেন্ড বলেছে এফ ওয়ান ক্রস রিসেসিভ প্যারেন্ট। এফ ওয়ান ক্রস পি, নাম্বার অফ ক্রোমোসোম সেট ইন প্লান্ট। আর এদিকে 1 2 3 4 কি বলেছে দেখো, এখানে বলেছে ব্যাক ক্রস, এখানে বলেছে প্লয়েডি, এখানে বলেছে অ্যালিল, এখানে বলেছে টেস্ট ক্রস। বলো দেখি কারেক্ট আনসার কি হয়ে যাবে ম্যাচিং করার পর? একের সাথে হবে 3, আর বি এর সাথে হবে 4, সি এর সাথে হবে 1, আর ডি এর সাথে হবে 2। বি হচ্ছে 4 তাই তো? হ্যাঁ, সি সি 1 এর সাথে 1, ডি ডি 2। 2। বলো কারো কোনো অবজেকশন? প্রত্যেকে বুঝতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন দেখো, বলছে which one of the following can be explained as the basis of Mendel's law of ডমিনেন্স। এর মধ্যে কোনটা বা কতগুলো মেন্ডেলের ল অফ ডমিনেন্সের বেসিস হিসেবে কাজ করতে পারে? স্টেটমেন্টগুলো পড়ি আমরা ওয়ান বাই ওয়ান। দেখো প্রথম স্টেটমেন্ট বলেছে out of one pair of factors, one is dominant and other one is, বলো তো প্যারেন্টাল ক্যারেক্টার রেসপেক্টে দুটোর মধ্যে একটা হবে ডমিনেন্ট, একটা রিসেসিভ, ঠিকঠাক কিনা মেন্ডেলিয়ান জেনেটিক্স অনুযায়ী? আচ্ছা, বি বলছে অ্যালিল ডু নট শো, বারিক শুনছো? Yes. Any expression and both the characters appears as such in F2 generation। বাকি পয়েন্টগুলো লিখি তারপরে আমি আসছি। 3 factors occurs in pairs in normal diploid plants. D. Expression of only one of the parental characters. Expression of only one of the parental characters in a
মোনোহাইব্রিড ক্রস দিয়ে প্রশ্ন বলেছে, দেখো বলেছে ACDE অপশন 1, BCD, ABCDE, ABC। চলো প্রশ্নটা নিয়ে একটু অ্যানালিসিস করি। বলেছে আউট অফ ওয়ান পেয়ার অফ ফ্যাক্টরস ওয়ান ইজ ডমিন্যান্ট অ্যান্ড আদার ওয়ান ইজ রিসেসিভ। বলো তো এটা ঠিকই আছে কিনা উইথ রেসপেক্ট টু ল অফ ডমিনেন্স? তাহলে এটাকে আমরা কারেক্ট স্টেটমেন্ট হিসাবেই নিচ্ছি না অপশন ওয়ানটাকে, অপশন এটাকে। আচ্ছা, অ্যালিল ডু নট শো এনি এক্সপ্রেশন অ্যান্ড বোথ দ্য ক্যারেক্টার্স অ্যাপিয়ার্স অ্যাজ সাচ ইন F2 জেনারেশন। বলো তো এটা কি বেসিস অফ ডমিনেন্স বলা যেতে পারে? কারণ বলো তো বেসিস অফ ডমিনেন্স এটা F1 জেনারেশনে বুঝবে না F2 জেনারেশনে গিয়ে বুঝবে? F1। তাহলে বলো তো এই জায়গাটাকে কি আমরা ঠিকঠাক নিতে পারি বলে মনে হচ্ছে তোমার? আচ্ছা, ফ্যাক্টরগুলো পেয়ারসে থাকে নর্মাল ডিপ্লয়েড প্যারেন্টে, তাহলে বলো তো পেয়ারে যদি থাকে তাহলে সেখান থেকে একটা পাওয়া যাবে, তাই না? ফ্যাক্টর সাকার্স ইন পেয়ার ইন নর্মাল ডিপ, এটা এটা কিন্তু ওই ল অফ ডমিনেন্সের থেকে বলো তো কাকে বেশি এক্সপ্রেস করছে? এটা পেয়ার্ড ফ্যাক্টর রুল। ঠিক আছে, চলো ভেবে দেখছি এটা এসব কিছু করা যাবে কিনা। তাহলে এটা কিন্তু কথাটা সত্যি, পেয়ার্ড ফ্যাক্টরের জন্যও সত্যি, আর এখান থেকে একটা আসবে ডমিনেন্সে মানে F1 জেনারেশনে, সুতরাং এটাকে ধরা যেতে পারে। চলো আমরা আনসারগুলো কেমন কি দিয়েছে সেই অনুযায়ী ধরবো, বুঝতে পেরেছো? অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন। এক্সপ্রেশন অফ ওয়ান অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার, বলো তো এটা একদম সত্যি কথা বলা আছে কিনা? তাহলে তুমি আমায় বলো অপশান বি যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোকে আমায় বাদ দিতে হবে। তাহলে অপশান 3 বাদ দিয়ে দিলাম, অপশান 4 বাদ দিয়ে, ও ব্যাস এখানেই তো আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? আমাকে ভাবতেই হলো না, শুধু খুঁজে বের করতে হলো অপশান বিটা ভুল আছে। বুঝলে বাবু? ই কোনটা? হ্যাঁ হ্যাঁ, অপশন ই। বলে কিছুটা এক্সট্রা আমি দিয়ে ফেলেছি তাহলে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে বলে কিছু নেই, ঠিক আছে? বাদ দাও, ACD, BCD, ABCD আর ওকে। না সরি সরি, একটা দিয়েছে, চলো এটা নি এর এটা শোনো, দেখতে ভুল করেছি আমি। দেখো কি বলছে, বলছে দ্য ডিসক্রিট ইউনিট তাহলে এটা আমি ইটা অ্যাড করে দিই নাকি গো? এই প্রথম অপশন কি জানা ছিল? ACDE। আচ্ছা চলো, বলছে দ্য ডিসক্রিট ইউনিট কন্ট্রোলিং আ পার্টিকুলার ক্যারেক্টার, কন্ট্রোলিং আ পার্টিকুলার ক্যারেক্টার ইজ ফ্যাক্টর। ঠিক না ভুল আছে? ঠিক, দেখো স্টেটমেন্ট ঠিক আছে, উত্তর অনুযায়ী তোমাকে এটাই দিতে হবে, কিন্তু যদি আমরা খুব স্ট্রিক্টলি বলি যে বেসিস অফ রুল অফ ডমিনেন্স, তাহলে সেক্ষেত্রে বলো তো সব থেকে ভালো আমরা নিতে পারবো কোনটাকে? A এবং D, তাই না? A এবং D হচ্ছে প্রকৃত কারেক্ট আনসার, যেহেতু AD এর সাথে C এবং D, সরি A এবং E দুটো যেহেতু আমাকে নিতেই হবে, সেই জন্য আমি এখানে অপশনটাকে মার্ক করলাম। কিন্তু যদি কোনো জায়গাতে একটা এরকম অপশন থাকতো যে A and D, তাহলে বলো তো সেটা মোর কারেক্ট হতো কিনা? ওকে চলো নেক্সট। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়েছো?
নিয়েছে শুনছে, তাই তো? ওকে, হ্যাঁ স্যার। কোথায় একটু জায়গা পাওয়া যাবে? নাও বলো এবার নেক্সট কোয়েশ্চেন। বলছে ইন আ প্ল্যান্ট ব্ল্যাক সিড কালার, তাহলে ব্ল্যাক সিড কালার বলে দিয়েছে বিবি অথবা বিবি, ডান, ইজ ডমিন্যান্ট ওভার white seed color BB. In order to find out the genotype of black seed plant, which of the following genotype will you cross it? দেখি কোয়েশ্চেনটা। In order to find out the genotype of black seed plant with which of the following genotype will you cross it? প্রবলেমটা বুঝতে পেরেছো? অপশন বলেছে বিবি, বড় বি ছোট বি, বড় বি অথবা বড় বি ছোট বি, বড় বি। বলো তো, টেস্ট জানতে চেয়েছে যে এই ক্যাপিটাল বি স্মল বি হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট, তাহলে আমরা জিনোটাইপ অফ দ্য ব্ল্যাক সিড প্ল্যান্ট, বাংলা কথা হচ্ছে জিনোটাইপ যদি চেক করতে চাই আমাকে কি দিতে হবে? টেস্ট ক্রস। আর টেস্ট ক্রস করতে গেলে বলো তো রিসেসিভের সাথে ক্রস করতে হবে কিনা, বুঝলে? সিম্পল তো? আচ্ছা, এবার তাহলে তুমি আমাকে শতরাজ লাস্ট প্রবলেম, তুমি যে প্রবলেমটা বলছিলে সেই প্রবলেমটা এবার আস্তে আস্তে বলো। হ্যাঁ স্যার। প্রবলেমটা আস্তে আস্তে বলো। হ্যাঁ স্যার বলছি। ইন ফ্রুট ফ্লাইস হুম, তারপর লং উইং ইজ ডমিনেন্ট টু ভেস্টিজিয়াল উইং। তাহলে লং উইংটা ভেস্টিজিয়াল উইং এর ওপরে ডমিনেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা when heterozygous long winged আচ্ছা, তাহলে হেট্রোজাইগাস লং উইং মানে ধরো ক্যাপিটাল এ স্মল এ, তাই তো? হ্যাঁ বা আমি যদি নর্মালটাকে ধরো ভেস্টিজিয়াল আর নর্মাল, তো আমি ভি দিয়েই প্রকাশ করছি ধরো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তাহলে ক্যাপিটাল বি মানে লং, ভি মানে লং উইং, আর স্মল ভি মানে হচ্ছে ভেস্টিজিয়াল। তাহলে চলো ভি ভি, তারপরে while were crossed with vestigial winged flies বুঝতে পারছো স্টোরিটা? তার মানে এটা কি? 190 is crossed আচ্ছা, তারপরে বলো। 192 offsprings were produced. হুম, If an exact Mendelian ratio had been obtained, হুম, then the number of each phenotype বলো would have been. কত কত বলো। Sir, long winged, আটটা দিকে লেখা আছে long winged, আটটা দিকে লেখা আছে vestigial হ্যাঁ, winged. ওটা তোমার লং আর ভেস্টিজিয়াল বলতে হবে না, এই দুটোই হবে। তুমি শুধু কত কত সেটা বলো, প্রথম ডেটাটা Option A 64, 128. বলো। এটা হচ্ছে তোমার 1:2 রেশিও, যেটা হবে না, কি রেশিও হবে? Option B 1:1. অপশন বি কি আছে? Option B 96, 96. ব্যাস, আর বলো তো, আর পড়ার দরকার আছে না আনসার এটা? না এটাই হবে। আচ্ছা, বাকিগুলো বলো দেখি, বাকিগুলো। বাকিগুলো স্যার 128, 64. 2:1 না, লাস্টেরটা 192, 0. তাহলে বলো এই টাইপের প্রবলেম আমরা করেছি তো আগে? হ্যাঁ তাহলে কোনো কঠিন কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসবে না, ঠিক আছে? যেটা আসবে সেটা নিশ্চিতভাবে আমরা কোনো না কোনোভাবে করে ফেলেছি। তাহলে আমরা এই
মেন্ডেলিয়ান জেনেটিক্স যে টপিকটা পড়েছিলাম তার থেকে কি কি প্রবলেম আসতে পারে ক্লিয়ার। আমরা যখন নন মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়বো তার থেকে আবার আলাদা করে একটা ক্লাস করে নেব, তার থেকে কি কি প্রবলেম আসতে পারে। তাহলে মনে হয় এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে।